গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি স্বপ্না ভট্টাচার্য, সহকারী শিক্ষক, 27 নম্বর কাশিয়ানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী, গোপালগঞ্জ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। সাপ্তাহিক রুটিন অনুযায়ী আজ আছি আমি আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে। তো আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খাতা, কলম, বই, মোবাইল সেট নিয়ে হাজির হয়েছ। আমিও প্রস্তুত তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো আসো আমরা পাঠে চলে যাই। তো পাঠে যাওয়ার আগে আমরা আনন্দ কোনো কিছু করলে কেমন হয় বলো? খুব ভালো লাগে, তাই না? আমরা আজকে কি বৃষ্টি মুখর দিন, বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আমরা তোমাদের পাঠ্যসূচিতে একটা বৃষ্টির গান আছে, তাই না? আমরা এই বৃষ্টির গান কি করবো একসঙ্গে? বেলা দ্বীপ ধু ধু বালু চর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে আলা ম্যাগ দে, আলা ম্যাগ দে, আলা ম্যাগ দে, পানি দে, ছায়া দে রে তুই, আলা ম্যাগ দে, আলা ম্যাগ দে, আলা ম্যাগ দে, আলা ম্যাগ দে, পানি দে, ছায়া দে রে তুই, আলা ম্যাগ দে। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা, মেঘ রাজা ঘুমাইয়া রইছে, মেঘ দেব তোর ক্যাডা, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। কেমন লাগলো? মেঘ তো হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাই না? তো আমরা এই বৃষ্টি মুখর দিনে, অনেক দিন খুব গরম যাচ্ছে, গরমের পর আজ বৃষ্টি, খুব ভালো লাগছে সবার, তাই না? তো আসো আমরা পাঠে চলে যাই। আজ আমি আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ভগ্নাংশের ক্লাস নেব। ভগ্নাংশ থেকে তোমরা জানো আমার শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশ থেকে তোমাদের আগেও আমি ক্লাস নিয়েছি, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ক্লাস নিয়েছি। তবে ভগ্নাংশের সেখানে আমি একটি সুন্দর গানের মাধ্যমে ভগ্নাংশের সার্বিক ধারণা দিয়েছিলাম। আবার আমরা আজকে নতুন করে ভগ্নাংশে চতুর্থ শ্রেণীর যেহেতু ক্লাস নেওয়া হয়নি, আমরা চতুর্থ শ্রেণীর একটা ক্লাস নেব। তো আমরা জানি ভগ্ন সমান অংশকে ভগ্নাংশ বলে। ভগ্ন সমান অংশ হতে হবে, কিন্তু কোনোটা ছোট বা বড় হবে না, প্রত্যেকটা অংশই কি হবে? সমান হবে। হ্যাঁ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, আমরা পুরো একটা অংশ, এই অংশটাকে যদি আমরা সমান ভাগ করি, এখানে যদি আমরা সমান ভাগ করি, সমান দুভাগ করি, এই দুই ভাগ থেকে যদি আমরা এক ভাগ নিই, তাহলে কি হবে? দুই ভাগের এক ভাগ। এখানে দুই ভাগের এক ভাগ আছে, এখানে দুই ভাগের এক ভাগ আছে। যদি এটাকে আমরা আরো দুটি ভাগে ভাগ করে দেই, আরো দুটি ভাগে ভাগ করে দেই, অর্থাৎ এটা এখন কয় ভাগ হয়ে গেল? 4 ভাগ হয়ে গেল। সমান 4টি ভাগ। সমান ভাগ না হলে কিন্তু ভগ্নাংশ হবে না, সেটা খণ্ডাংশ হয়ে যাবে। তো সমান 4টি ভাগ করলাম, 4টি ভাগের থেকে যদি আমরা একটি ভাগ নেই, তাহলে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। তোমরা একটা ডিমকে সমান দুটি ভাগে ভাগ করে তার থেকে যদি একটি ভাগ নাও, তাহলে 2 ভাগের 1 ভাগ। তোমরা একটা আপেল, তোমরা তো ফল খাও নিয়মিত, ফল খাও ভালো, তাই না? ফল, একটা আপেলকে সমান 4 খণ্ড করলে তার থেকে 1 খণ্ড নিলে, অথবা তোমরা দুই ভাই বোন একটা আপেলকে সমান 2 ভাগ করে 1 অংশ নিলে, তাহলে কি 2 ভাগের 1 ভাগ নিলে, 2 ভাগের 1 ভাগ নিলে। এভাবে আমরা ভগ্নাংশের ধারণা কিন্তু দ্বিতীয় শ্রেণী থেকে পেয়ে আসছি।
তোমরা আমার আগের ক্লাস থেকে ভগ্নাংশের ধারণা পেয়েছো এবং আজ আমি তোমাদের ভগ্নাংশের আরো পরিপূর্ণ ধারণা দেব। তো আমরা ভগ্নাংশের প্রাথমিক ধারণাটা পেলাম যে ভগ্ন সমান অংশকে ভগ্নাংশ বলে, আর ভগ্নাংশের উপরের অংশকে বলে লব এবং নিচের অংশকে বলে হর। হ্যাঁ, ল দেখো, ল লিখতে গেলে কি লয়ের টান উপরের দিকে, তাই না? লয়ের টানটা কোন দিকে? উপরের দিকে, তাহলে ল উপরে। আর হয়ের টানটা কোন দিকে? নিচের দিকে। হর হলো নিচে। তা উপর ভগ্নাংশের উপরের অংশকে বলে ল আর নিচের অংশকে বলে হর। এসব ধারণা আমরা পেয়েছি এবং ভগ্নাংশের আজ আমরা ভগ্নাংশের যোগ শিখব এবং বিয়োগ শিখব। ভগ্নাংশের কিভাবে যোগ করতে হয় এবং ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয়। তোমরা তোমাদের বইয়ে ভগ্নাংশের চ্যাপ্টারে দেখো যোগ আছে। তোমাদের ভগ্নাংশের 101 পৃষ্ঠায় 101 পৃষ্ঠায় দেখো তিনটি সংখ্যা, আমরা ছোট ছোট যোগ, ছোট ছোট বিয়োগ, ভগ্নাংশের হর একই হলে কিভাবে করতে হয়, এটা কিন্তু আমরা তৃতীয় শ্রেণী থেকে শিখে এসেছি, তাই না? চতুর্থ শ্রেণীতেও তোমরা প্রথম যখন পেয়েছো নিশ্চয়ই পেরেছো, কিন্তু যেটা আমাদের ব্যতিক্রম সেটা আমরা শিখে নেব, তাই না? তো আসো আমরা 100 বইয়ের 101 পেজের একটি সমস্যা এটার সমাধান করার চেষ্টা করি। 3-এর 1 অংশ যোগ 4-এর 1 অংশ যোগ 12-র 1 অংশ, এই যোগটা আমরা কিভাবে করতে পারি? এই যোগটা করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে? সমহর করে নিতে হবে। আমরা সমহর করে ছাড়াও করতে কিন্তু পারি, একাধিকভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি, কিন্তু আমরা সমহর করে নিলে আমাদের সুবিধা হবে। কিভাবে আমরা সমহর করে নেব? সমহর করতে গেলে অবশ্যই আগে আমার ভগ্নাংশের হরগুলির লসাগু করতে হবে। হ্যাঁ, ঠিক, ভগ্নাংশের হরগুলি কি কি আছে? হরগুলি অর্থাৎ কি কি আছে? 3, 4 ও 12 এর লসাগু সমান 3, 4, 12। দেখো আমরা কিন্তু লসাগু চ্যাপ্টার আগেই করে এসেছি, আমরা জানি, আমিও তোমাদের লসাগুর ক্লাস নিয়েছি, গসাগুর ক্লাস নিয়েছি, বুঝিয়েছি। আমরা এখানে অন্তত দুটি সংখ্যাকে কি দ্বারা ভাগ করতে পারবো? 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা ভাগ করতে পারবো, অবশ্যই মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা করব, তাই না? তাহলে 3, 2 2 4, 6 2 12, আবার আমরা 2 দ্বারা করতে পারি। 3 এর মধ্যে যায় না, 2 1 2, 3 2 6, এবার আমরা কি দিয়ে করতে পারি? 3 দিয়ে করতে পারি। 3 1 3, 1 3 1 3, তাহলে 3 2 6, 6 2 12, আমাদের লসাগু হচ্ছে কত? 12। তাহলে প্রত্যেকটি হরকেই আমার 12 বানাতে হবে। প্রত্যেকটি হরকেই কি বানাতে হবে? 12 বানাতে হবে। হ্যাঁ, এখানে প্রতিটা অংশে আমাদের হর হবে 12। এখানে প্রতি অংশের হরই হবে আমার 12। প্রতি অংশের হর যদি 12 হয়, 3 কে 12 বানাতে হলে কত দ্বারা গুণ করতে হবে? 4 দ্বারা। হ্যাঁ, 3 4 12, 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 দ্বারা যদি এখানে গুণ করতে হয়, উপরেও আমরা নিচে যে সংখ্যা দিয়ে গুণ করব, উপরেও সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে নিচে 4 দ্বারা গুণ করেছি, উপরেও 4 দ্বারা গুণ করব। এবার 4 কে যদি 12 বানাতে হয়, কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে নিচে যদি 3 দ্বারা গুণ করি, উপরেও কি দ্বারা গুণ করব? 3 দ্বারা গুণ করব। 3। এবার এখানে 12ই আছে, অর্থাৎ 12 কে 1 দ্বারা গুণ করলে 12 হচ্ছে।
হচ্ছে 1, তাহলে নিচে যদি আমরা 1 দিয়ে গুণ করি উপরেও 1 দিয়ে গুণ করব, 1 একে 1। তাহলে এখন আমরা সবগুলো 12 থেকে একটি 12 নিলাম, উপরে আছে 4 যোগ 3 যোগ 1 সমান 4 আর 3 7 আর 1 8/12, অর্থাৎ 12 আর 8, 12 ভাগের 8 ভাগ। এখানে আমরা আরো ছোট করতে পারি, একে আর আমরা লঘিষ্ঠ করে দিতে পারি। কিভাবে পারি? একেও 4 দ্বারা ভাগ করা যায়, একেও 4 দ্বারা ভাগ করা যায়। একে 4 দ্বারা ভাগ করলে হয় কত? 2। একে 4 দ্বারা ভাগ করলে হয় 3, সমান আমরা এর উত্তর পেতে পারি 2 3 এর 2 অংশ, 3 এর 2 অংশ। কি খুব সহজ না? লসাগু পারলে আমরা কিন্তু একেবারে সহজে আমরা এই সমস্যাটার সমাধান করে ফেলতে পারবো, তাই না? এবার আমরা দেখি, শুধু তো যোগ করলাম, যদি এখানে যোগ এবং বিয়োগ মিশ্রিত অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই সমস্যাটির সমাধান আমরা একটু করার চেষ্টা করি। দেখো তো এগুলো কিন্তু তোমাদের বইয়ের সমস্যা, এবং বইয়ের সমস্যা আমরা কত সহজে সমাধানটা করে ফেললাম। এখন বইয়েরই আরেকটা সমস্যা আমরা দেখি। তোমরা যদি বইয়ের সমস্যার সমাধান করতে পারো, বুঝে করতে পারো, তাহলে কি অবশ্যই অনুরূপ সমস্যার সমাধান তোমরা অতি সহজে করতে পারবে, তাই না? তো আচ্ছা আসো 4 এর 3 অংশ। এখানে বইয়ের একটা সমস্যা আছে, 4 এর 3 অংশ বিয়োগ 5 এর 3 অংশ যোগ 2 এর 1 অংশ। এই সমস্যাটি আমরা কেমন ভাবে সমাধান করতে পারি? দেখো এখানেও কিন্তু আমার হরগুলির আগে কি করতে হবে? লসাগু করে নিতে হবে। হরগুলি অর্থাৎ 4 5 এবং 2 এর লসাগু কত? 4 5 আর হচ্ছে 2। প্রত্যেককেই 2 দ্বারা ভাগ করা যায়। 5 কে অন্তত দুটি সংখ্যাকে করা গেলেই হবে মৌলিক কোন নিয়ম দ্বারা। তাহলে আমরা 2 কে ভাগ করতে পারছি 2 দ্বারা, 4 কে ভাগ করতে পারছি 2 দ্বারা, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করি। 2 2 এ 4, 5 এর মধ্যে যায় না, 5 বসে গেল, 2 একে 2। আর কোন সংখ্যা দ্বারা কি দুটো সংখ্যাকে ভাগ করা যায়? 1 দিয়ে করা যাবে না, কারণ 1 দিয়ে করলে তো সেই সংখ্যায় ফিরে আসবে, আর যায় না, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এখন গুণ করে ফেলবো। 2 2 এ 4, 4 কে 5 দ্বারা গুণ করলে 4 5 এ 20। তাহলে আমার প্রত্যেকটা হর হবে কি? 20। প্রত্যেকটা হর হবে 20। এখানে প্রত্যেকটা হরই হয়ে গেল 20। প্রত্যেকটা হরকে আমরা 20 করে নিলাম। এখন দেখো লবকে কি করব? 4 কে যদি 20 বানাতে হয় কত দ্বারা গুণ করেছি? 5 দ্বারা গুণ করেছি। হ্যাঁ, 5 দ্বারা গুণ করেছি। তাহলে নিচে যদি আমরা 5 দ্বারা গুণ করি, উপরে আমরা কি দ্বারা গুণ করব? 5 দ্বারা গুণ করব। 4 5 এ 20। তাহলে এখানে যদি 5 দ্বারা গুণ করি, এখানেও 5 দ্বারা গুণ করব। 5 দিয়ে গুণ করলে 5 এ 5 3 কত? 15। এবার একে যদি আমরা 5 কে যদি 20 বানাতে হয়, 5 কে যদি আমার 20 বানাতে হয়, তাহলে আমার কত দ্বারা গুণ করতে হচ্ছে? 4 দ্বারা। হ্যাঁ, 4 দ্বারা গুণ করতে হচ্ছে। 4 দ্বারা যদি গুণ করি তাহলে 3 4 এ 12। আর এখানে 20 2 কে যদি আমার 20 বানাতে হয়, হে মনে করো একটু বুদ্ধি করে বোঝার চেষ্টা করো। 2 কে যদি আমার 20 বানাতে হয়, 2 কে কত দ্বারা গুণ করলে 20 হবে? 10 দ্বারা। 2 কে 10 দ্বারা গুণ করলে 20 হবে 10। তাহলে উপরে গুণ করব কত দিয়ে? 10 দিয়ে। 1 কে 10 দিয়ে গুণ করলে 10 হয়ে যাচ্ছে, তাই না? এবার আমরা সবগুলো 20 থেকে একটা 20 নিলাম। উপরে আছে 15 বিয়োগ 12 যোগ 10। প্রথমে আমাদের যা আছে যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করে নেব। তাহলে 15 থেকে 12 চলে গেলে থাকে কি? 3। 3 যোগ 10 ভাগ কত? 20 সমান 10 আর 3 এ 13 ভাগ 20।
এটা একাধিকভাবে করা যায়। এই সমস্যাটা আমরা একাধিকভাবে, প্রথম আমরা জানি প্রথম যে সংখ্যার আগে যে চিহ্ন থাকে তাকে সেটা ধরে নেওয়া হয়। এর আগে কোনো চিহ্ন নাই মানে এই সংখ্যাটি কি যোগ, এর আগে বিয়োগ চিহ্ন আছে মানে এই সংখ্যাটি বিয়োগ, এর আগে যোগ চিহ্ন আছে মানে এই সংখ্যাটি যোগ। তাহলে 15 যোগ আর 10 যোগ আর হচ্ছে 12 বিয়োগ। আমরা যদি এভাবে করতাম 15 কে 10 দ্বারা যোগ করে নিতাম তাহলে 25, 25 থেকে 12 বিয়োগ করলেও কিন্তু আমার 13 হতো। কিন্তু আমরা অত দূরে যাব না, আমরা প্রথমে যেটা আছে বিয়োগ থাকলে বিয়োগ করে নেব, যোগ থাকলে যোগ করে নেব, তারপর পরবর্তী সংখ্যা যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। কি সহজ তাই না? আমরা কত সহজে সমস্যাটি সমাধান করে ফেললাম। তাহলে আমরা এই জাতীয় যে কোনো সমস্যা এখন খুব সহজে সমাধান করতে পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে, এখন আমরা আমাদের যেহেতু সৃজনশীল পদ্ধতি, আমরা বইয়ের একটি সমস্যা, তোমাদের বইয়ে একেবারে অনুরূপ একটি সমস্যা থেকে আমি তোমাদের কয়েকটি সমস্যা তৈরি করেছি। সেই সমস্যাগুলো আমরা একটু দেখি। একজন কৃষক তার সবজি ক্ষেতের 2/1 অংশে বেগুন, 4/1 অংশে বাঁধাকপি এবং 5/1 অংশে ফুল চাষ করেন। একজন কৃষক তার সবজি ক্ষেতের 2/1 অংশে বেগুন, 4/1 অংশে বাঁধাকপি এবং 5/1 অংশে ফুল চাষ করেন। কয়া আছে বেগুন ও বাঁধাকপি মোট কত অংশে চাষ করেছেন? খুব সহজ তাই না? খুব সহজ, বেগুন আর বাঁধাকপি কত অংশে চাষ করেছেন। তাহলে আমরা সমস্যাটি সমাধান করে ফেলি। বেগুন ও বাঁধাকপি চাষ করেছেন বেগুন ও বাঁধাকপি চাষ করেছেন কত অংশে? 2/1 অংশ যোগ 4/1 অংশ। তাহলে আমরা কি 2 আর 4 এর লসাগু, দেখো 2 আর 4, 2 দিয়ে দিলাম, 2 একে 2, 2 2 4 কত হবে? 4ই হবে তাই না? 4ই হবে। তাহলে আমাকে এখানে হর বানাতে হচ্ছে কত? 4। হর হবে কত? 4। এটার হর 4 হবে এবং এটার হরও 4 হবে। তাহলে 2 কে 4 বানাতে হলে আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 2 দ্বারা। তাহলে উপরেও আমরা 2 দ্বারা গুণ করব। আর 4 কে 4 দ্বারা বাড়াতে হলে 1 দ্বারা গুণ করতে হচ্ছে, তাহলে 1 দিয়ে গুণ করব। তাহলে আমাদের দুটো 4 থেকে একটা 4 একই হর হলে আর 2 উপরে যা আছে তাই যোগ। তাহলে 2 আর 1 কি? 3/4 অর্থাৎ 4/3 অংশে। 4/3 অংশে। 4/3 অংশে। এত অংশে, এত অংশে। তাহলে তিনি বেগুন ও বাঁধাকপি চাষ করেছেন 2/1 অংশ যোগ 4/1 অংশ। আমরা এই একই পদ্ধতিতে সমহর করে পেলাম 4/3 অংশে। বেগুন ও বাঁধাকপি চাষ করেছেন 4/3 অংশে। এবার দ্বিতীয় সমস্যাটি দেখি। বাঁধাকপি ও ফুল চাষ করতে কত অংশ লাগে? বাঁধাকপি এবং ফুল। এবার দেখো একটু ভালো করে বোঝো, একই রকম সমস্যা কিন্তু তাই না? বাঁধাকপি এবং ফুল। বাঁধাকপি কত অংশে চাষ করেছেন বলো তো? বাঁধাকপি 4/1 অংশে। হ্যাঁ, আর ফুল চাষ করেছেন 5/1 অংশে। তাহলে বাঁধাকপি ও ফুল চাষ করেছেন, আমরা একইভাবে লিখবো বাঁধাকপি, বাঁধাকপি ও ফুল চাষ করেছেন কত অংশে? বাঁধাকপি ও ফুল চাষ করেছেন, বাঁধাকপি কত অংশে? 4/1 অংশ। আর ফুল চাষ করেছেন 5/1 অংশ। 5/1 অংশ।
বাঁধাকপি ও ফুল চাষ করেছেন 4/1 আর হচ্ছে 5/1। এখন আমরা আবার একই পদ্ধতিতে দেখো 4 আর 5 কি কোন সংখ্যা দিয়ে মৌলিক গুণনে 1 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে এর লসাগু কত হবে? 4 5 20। তাহলে আমার হর কত হবে? 20। এখানেও হর হবে 20। 20 যদি হয় 4 কে কত দ্বারা গুণ করলে 20 হচ্ছে? 5 দ্বারা গুণ করলে। হ্যাঁ, তাহলে আমার উপরেও কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা। 5 দ্বারা 1 কে গুণ করলে 5 একে 5। এবার 20 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে? 4। অর্থাৎ 5 কে যদি আবার 20 বানাতে হয় তাহলে 4 দ্বারা গুণ করতে হবে। তার উপরে আমরা 4 দিয়ে গুণ করব। 4 একে 4। তাহলে দুটো 20 থেকে একটা 20 নিলাম। উপরে আছে 5 যোগ 4। 5 আর 4 এ 9/20 অর্থাৎ 20 ভাগে 9 ভাগ অংশে চাষ করেছেন। 20 ভাগে 9 ভাগ অংশে তিনি চাষ করেছেন, তাই না? এত অংশে চাষ করেছেন। খুব সহজ। তাহলে বাঁধাকপি এবং ফুল চাষ করেছেন কত অংশে? আমরা খুব সহজে পেয়ে গেলাম। দেখো, বাঁধাকপি চাষ করেছেন 4/1 এবং ফুল চাষ করেছেন 5/1। তাহলে বাঁধাকপি এবং ফুল চাষ করেছেন, আমরা একইভাবে সমহর করে নিলাম এবং সমহর করে যোগ করলাম। তাহলে কি 20/9 20 ভাগের 9 ভাগ অংশে তিনি বাঁধাকপি এবং ফুল চাষ করেছেন। এখন গ অংশে আছে তোমার কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন। মোট কত অংশে চাষ করেছেন? তাহলে তিনি মোট কি কি চাষ করেছেন? মোট চাষ করেছেন বেগুন, বাঁধাকপি আর হচ্ছে ফুল। তাহলে তিনটি অংশই আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? বেগুন, বাঁধাকপি আর ফুল মোট চাষ করেছেন। তাহলে আমরা এই তিনটি অংশই যোগ করব। তিনি মোট চাষ করেছেন তিনি মোট চাষ করেছেন। তিনি মোট চাষ করেছেন কত অংশে? বেগুন হচ্ছে 2/1, বাঁধাকপি 4/1 এবং ফুল হচ্ছে 5/1। তাহলে আমরা এই সমস্যাটির সমাধান কিভাবে করতে পারি? 2, 4 এবং 5। আমার লসাগু করতে হবে কার কার? 2, 4 এবং 5। তাহলে 2 দিয়ে যদি আমরা করি 2 একে 2, 2 2 4, 5 এর মধ্যে যায় না। আর কোন সংখ্যার মৌলিক গুণনীয়ক দ্বারা কিন্তু আমরা দুটি সংখ্যাকে ভাগ করতে পারি না। তাহলে আমার লসাগু কত হচ্ছে? 2 2 4, 4 5 20। তাহলে প্রতি হরকেই আবার বানাতে হবে কত? 20, তাই না? প্রতি হরই আবার হয়ে যাবে 20। তাহলে খুব সহজ। 2 কে 20 বানাতে হলে কত দ্বারা গুণ করছি? 10 দ্বারা। উপরে গুণ করব 10 দ্বারা। এইবার 20 কে আমরা 4 কে 20 বানাতে হলে কত দ্বারা গুণ করছি? 5 দ্বারা। উপরে গুণ করব 5 দ্বারা। এইবার 5 কে যদি আমরা 20 বানাতে হয় কত দ্বারা গুণ করছি? 4 দ্বারা। তাহলে উপরেও হবে কত? 4। কারণ উপরে তো সবকটি সংখ্যাই 1। গুণ করলে 1 কে যে সংখ্যা দিয়ে গুণ করব ওই সংখ্যাই হয়, তাই না? তাহলে আমার কি হচ্ছে? সবগুলো 20 থেকে একটি 20। তাহলে 10 যোগ 5 যোগ 4। 10 আর 5 15 আর 4 কত? 19। 20 ভাগের 19 ভাগ অংশে কৃষক মোট চাষ করেছেন। কৃষক মোট চাষ করেছে এত অংশে, তাই না? 20 ভাগের 19 ভাগ অংশে চাষ করেছেন। এখন ঘ অংশে তোমার কি আছে? সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে? এটা কি তোলা হয়ে গেছে? নিজেরাই পাচ্ছ, তাই না? খুব সহজ জিনিস, নিজেরাই করার কথা। তারপর নিশ্চয়ই তুলে নিয়েছো। অসংখ্য ধন্যবাদ তোমাদের।
তাহলে আমরা গ অংশে চলে যাই। সবজি ক্ষেতে কত অংশ খালি রয়েছে? সবজি ক্ষেতে কত অংশ খালি রয়েছে? গ অংশে আছে সবজি ক্ষেতে খালি রয়েছে কত অংশে? মোট অংশটাকে এক অংশ ধরা হয়। তোমার মোট জমি, মোট জিনিস, মোট একটা ডিম, মোট একটা ফল, সবকিছুকে একটা অংশ ধরা হয়। মোট জিনিসটাকে একটা অংশ ধরা হয়। তাহলে সবজি ক্ষেতের খালি রয়েছে মোট অংশ থেকে বাদ যাবে হচ্ছে যে অংশ চাষ করা হয়েছে। তাহলে তোমার কত অংশ খালি সেটা বেরিয়ে যাচ্ছে। সবজি ক্ষেতের খালি রয়েছে মোট ছিল কত? 20 ভাগের 19 ভাগ অংশে চাষ করা হয়েছে, আর মোট জমিটা এক অংশ, তাহলে খালি রয়েছে। এবার একটা অন্যরকম সমস্যা, তাই না? আমরা জানি কি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে হর আছে 20, আমরা যদি 20 কে 20 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। ঠিক বলেছো। তাহলে 1 যদি হয় তাহলে আমরা 1 কে কি 20 ভাগ 20 লিখতে পারি না? 20 ভাগ 20 লিখতে পারি। বিয়োগ এই 20 ভাগ 20 মানে কি 20 কে 20 দ্বারা ভাগ করলে আমার 1 হচ্ছে। এই 20 ভাগ 20 অর্থাৎ 1। আমার সুবিধার্থে, আমার হরকে 1 করার সুবিধার্থে আমরা 1 কে 20 ভাগের 20 ভাগ নিয়ে নিলাম। তাহলে 20 ভাগের 20 ভাগ বিয়োগ 20 ভাগের 19 ভাগ। তাহলে আমার কি হচ্ছে? দুটো 20 থেকে একটা 20, তাহলে 20 বিয়োগ 19 সমান 20 ভাগের 1 ভাগ অংশে। 20 ভাগের 1 ভাগ অংশে কত অংশ খালি রয়েছে? এত অংশ। কত অংশ খালি রয়েছে? এত অংশ খালি রয়েছে। দেখো আমরা পুরো একটা জমি বা পুরো একটা ক্ষেত বা যাই কিছু হোক না কেন পুরো অংশকে আমরা 1 ধরে নেব, 1 অংশ ধরে নেব। তাহলে 1 অংশ আমরা যদি ধরে নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? মোট জমিটাকে বা মোট ফসলকে আমরা 1 অংশ ধরে নিলাম, আর এখানে আছে 20 ভাগের 19 ভাগ অংশ। তাহলে 20 ভাগের 20 ভাগ মানে কি? একটা পুরো অংশ। আমি এই কলমটাকে 4 ভাগ করলাম, 4 ভাগের 4 ভাগে আমি নিয়ে নিলাম, তাহলে কি মোট অংশটাই নিলাম। এই কলমটাকে আমি যদি 10 ভাগ করি, 10 ভাগের আমি 10 ভাগই আবার নিয়ে নেই একসঙ্গে করে, তাহলে কি আমার পুরো কলমটাই আমার হয়ে গেল। তাহলে কি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে 1 হয়। এভাবেই আমরা বুঝতে পারি। আবার বুঝতে পারি যে যে হরটা থাকবে ওই অংশ পুরো অংশটাই যদি আমরা নিয়ে নেই তাহলে 1 অংশ হয়ে যায়। তাহলে 20 ভাগের 20 ভাগ নিলাম, 1 অংশ হয়ে গেল, 1 পেয়ে গেলাম। বিয়োগ 20 ভাগের 19 ভাগ অংশ, তাহলে 20 ভাগের 1 ভাগ অংশ কৃষকের খালি রয়েছে। আমরা সমস্যাটি কি ভালো করে বুঝতে পারলাম? খুব সহজে আমরা পুরো সমস্যাটির সমাধান করে নিলাম, তাই না? এবার আমরা একই জাতীয় যদি একটি সমস্যা দেই তোমরা খুব সহজে সমাধান করতে পারবে না? পারবে? লেখো রনি, তোমরা নতুন করে একটি সমস্যা লেখো, বাড়ির কাজ করবে এবং যত দ্রুত সম্ভব আমার মেসেঞ্জার বক্সে জমা দিয়ে দেবে। দেখো রনি তার ফুল বাগানের 4-এর 1 অংশে গোলাপ, 4-এর 1 অংশে গোলাপ আর কি 3-এর 1 অংশে বেলি, 3-এর 1 অংশে বেলি এবং 6-এর 1 অংশে রজনীগন্ধার চাষ করলেন। 6-এর 1 অংশে
রজনীগন্ধার চাষ করলেন। তুমিও তোমার বাগানে এভাবে চাষ করতে পারো না? রনি তার মোট ফুল বাগানে 4-1 অংশে গোলাপ, 3-1 অংশে বেলি এবং 6-1 অংশে রজনীগন্ধার চাষ করলেন। ক, তিনি কত অংশে তিনি মোট কত অংশে গোলাপ এবং বেলি ফুলের চাষ করলেন? গোলাপ ও বেলি ফুলের চাষ করলেন। তিনি মোট কত অংশে গোলাপ ও বেলি ফুলের চাষ করলেন? খ অংশ, তিনি কত অংশে তিনি বেলি এবং রজনীগন্ধার চাষ মোট কত অংশে করলেন? বেলি ও রজনীগন্ধার চাষ, তিনি বাদ দেই, বেলি ও রজনীগন্ধার চাষ করতে কত অংশ লাগে? বেলি ও রজনীগন্ধার চাষ করতে কত অংশ লাগে? বেলি এবং রজনীগন্ধার চাষ করতে কত অংশ লাগে? এবার উপরে নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে, উপরের অংশটি মুছে ফেলি। এখানে আমরা তৃতীয় অংশ দেব। তিনি মোট কত অংশে চাষ করেছেন? তিনি মোট কত অংশে চাষ করেছেন? তিনি মোট কত অংশে চাষ করেছেন? একই রকম সমস্যা, কিন্তু তিনি মোট কত অংশে চাষ করেছেন। এখন ঘ নম্বরে ফুল বাগানের কত অংশ খালি রয়েছে? কত অংশ খালি রয়েছে? কৃষক তার সবজি বাগানের একজন রনি তার ফুল বাগানের মোট অংশ চাষ করেছেন। রনি তার ফুল বাগানের মোট চাষ করেছেন কত কত অংশে? তারপর তিনি মোট বেলি এবং রজনীগন্ধা কত অংশে চাষ করেছেন, আর প্রথম গোলাপ এবং বেলি ফুল কত অংশে চাষ করেছেন, তিনি মোট কত অংশে চাষ করেছেন, আর ফুল বাগানের কত অংশ খালি রয়েছে? ফুল বাগানের কত অংশ খালি রয়েছে? এই আমার 4টি অংশ হয়ে গেল। প্রথম অংশে কি ছিল? তিনি মোট কত অংশে গোলাপ এবং বেলি ফুলের চাষ করলেন। খ অংশে বেলি এবং রজনীগন্ধা চাষ করতে কত অংশ লাগে? গ অংশে ছিল তিনি মোট কত অংশে চাষ করেছেন, আর ঘ অংশে ফুল বাগানের কত অংশ খালি রয়েছে? কি আরেকবার বলবো? তিনি মোট প্রথম অংশে ছিল তিনি মোট কত অংশে গোলাপ এবং বেলি ফুলের চাষ করেছেন। খ অংশে বেলি এবং রজনীগন্ধা চাষ করতে কত অংশ লাগে? গ অংশে ছিল তিনি মোট কত অংশে চাষ করেছেন, ঘ অংশে ফুল বাগানের কত অংশ খালি রয়েছে? নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো। অসংখ্য ধন্যবাদ তোমাদের।
তোমাদের দেখি কতক্ষণে কার বাড়ির কাজ জমা আসে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার পরবর্তী সপ্তাহে তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে।